আমরা বিভিন্ন পোর্টাল নিউজে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম তিনি নির্বাচনে দাঁড়াবেন এরকম একটা ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। এটা আসলে আলটিমেটলি তিনি দিয়েছেন কিনা সেটা আমাদের জানার তেমন একটা সুযোগ নেই। ওনার ভেরিফাইড পেজ চেক করে দেখলাম, সেখানেও তেমন কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। তবে নিউজ পোর্টালগুলো তাকে নিয়ে এটা বলছে, হয়তো তিনি কোনো ভিডিওতে সেই কথাগুলো বলেছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কী সমস্যাগুলো অ্যাকচুয়ালি হতে পারে। সো প্রথম যে সমস্যাটা হবে, ধরেন উনি যদি দল হিসেবে কোনো দলের যদি নির্বাচন না করেন, অর্থাৎ কোনো দলীয়ভাবে যদি নির্বাচনে না যান, অর্থাৎ স্বতন্ত্রভাবে যদি উনি নির্বাচনে যান, তাহলে সেক্ষেত্রে ওনাকে একটা বিষয় ফেস করতে হবে, সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ তিনি যে জায়গায় নির্বাচন করবেন সে জায়গায় অবশ্যই দুটো পার্ট হয়ে যাবে। একটা হচ্ছে হয়তো তার দল, আর একটা হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী আছে তার দল, এরকম একটা ডিভাইডেড কিন্তু সেখানে হয়ে যাবে। সো এই ডিভাইডেডটা হলে কি হবে, যে ওনার যে একটা পপুলারিটি, ওনার যে মানুষে তাকে যে এতটা সম্মান করে নির্দলীয়ভাবে নিঃস্বার্থে যে সম্মানটা করে, সেই সম্মানটা অ্যাকচুয়ালি এই ডিভাইডেডের মাধ্যমে উনি কিন্তু হারাতে পারেন। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, সার্জিসের একটা দল হবে, তার যে প্রতিদ্বন্দ্বী আছে তার একটা দল হবে। সো এই দুইটা যখন দল হয়ে যাবে, তখনই কিন্তু ওনার যে একেবারে এই নিঃস্বার্থ যে তাকে যে মানুষ ভালোবাসে বা তার যে এত জনপ্রিয়তা, সেটা কিন্তু অবশ্যই এখানে ভাটা পড়বে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচনে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে অবশ্যই উনি যদি এমপি হতে চান বা সংসদে যেতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গিয়েই তার যেতে হবে। সো এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গিয়ে উনি যে ক্ষমতায় গেলেন বা উনি এমপি হলেন, সো এমপি হওয়ার পরে ওনার যে প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা কিন্তু এটা কন্টিনিউ কিন্তু এটা করবে, তারা কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা এটা কিন্তু ধরে থাকবে। আপনি স্বাভাবিক দেখবেন যে একটা এলাকায় যদি 2 থেকে 3 জন যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে যিনি নির্বাচিত হন, এই নির্বাচিত হওয়ার পরে তার যে প্রতিদ্বন্দ্বী যারা থাকে, এই তাদের যে প্রতিদ্বন্দ্বী যে লোকগুলো আছে, এরা কিন্তু সব সময় তার শুরু থেকে শেষ পর্যন্ত তার নামে কুৎসা রটানো থেকে শুরু করে সব কিছু করে থাকে তার বিরুদ্ধে। সো এরকমটা যদি হয় যে সার্জিস আলমের বিরুদ্ধে, তাহলে দেখা যাবে যে একটা এলাকার ভিতরে যে ডিভাইডেড যে পার্থক্য, সেটা কিন্তু সেখানে তৈরি হয়ে যাবে। সো এক্ষেত্রে মনে হয় যে ওনার নির্বাচনে না গিয়ে, বরং নির্বাচনের কোনো দল বা নির্বাচনে না গিয়ে ভিন্ন একটা প্ল্যাটফর্ম থেকে, যেমন উনি জাতীয় নাগরিক কমিটিতে উনি ইনভলভ হয়েছেন, সেই জায়গা থেকে যদি উনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সব দলের সাথে, সব মতের সাথে বা সব দলের সব মতের মানুষরা মিলে কিন্তু ওনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এবং কাজ করার কিন্তু সুযোগ দেবে। এটা হচ্ছে প্রথম বিষয়। কিন্তু যদি নির্বাচনের মাধ্যমে যদি উনি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে প্রতিদ্বন্দ্বিতার যে একটা বিষয়, সেটা কিন্তু ওনাকে ফেস করতে হবে, যেটা অনেক বড় সমস্যা হতে পারে। সো আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে নির্বাচন বা কোনো একটা দলের থেকে কাজ করাটা, এটা ওনার জন্য এখন পসিবল বা এটা তার জন্য উপযুক্ত হবে বলে আমার মনে হচ্ছে না। উনি যদি জাতীয় নাগরিক কমিটির দলে থেকে যদি উনি কাজ করেন, তাহলে যেহেতু এটা রাজনৈতিক একটি দল, এখান থেকে কাজ করলে বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতের মানুষ ওনার সাথে সহজেই কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু যখন উনি নির্বাচনে যাবেন, তখন দেখা যাবে যে একটা দল তার কাছে আসছে এবং আরেকটা দল তার কাছে আসছে না। তাহলে সেক্ষেত্রে উনি যে কাজ করার যে একটা বিষয়, কাজ করতে উনি চাইবেন, সেটা কিন্তু আসলে উনি তেমন একটা মানুষের কাছ থেকে রেসপন্স পাবেন না। সো আমার কাছে আলটিমেটলি মনে হচ্ছে যে এই নির্বাচন বা কোনো একটা দলের ভিতরে না গিয়ে উনি যদি এককভাবে যদি কাজ করেন, যেমন অরাজনৈতিক একটি দল হিসেবে জাতীয় নাগরিক কমিটিতে উনি ইনভলভ হয়েছেন, সেই জায়গা থেকে কাজ করলে আমি মনে করি যে উনি দেশের জন্য অনেক বেশি ভালো কাজ করতে পারবেন, যেটা আমার কাছে মনে হয়েছে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.